শিক্ষার্থীরা, আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমি ইতোমধ্যেই তোমাদের সাথে তোমাদের বাংলা যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের যে সংক্ষিপ্ত প্রশ্ন সেই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে এখানে 10টি প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা ঠিক কিভাবে লিখবে। আমি সেই ক্লাসে বলেছিলাম পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব রচনামূলক প্রশ্ন নিয়ে। তো আজকে এই ক্লাসেই মূলত আমি তোমাদের সাথে পরবর্তী এই দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো রয়েছে রচনামূলক প্রশ্ন, এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে। তো 5টি প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে আমি তোমাদেরকে এই 5টি প্রশ্নের উত্তরই লিখে দেখাবো যে ঠিক কীভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো। প্রতিটি প্রশ্নের জন্য তোমরা 5 মার্ক পাবে এবং 3টি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট এখান থেকে 15 নম্বর পাবে। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, আমাদের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষা 2024 নমুনা প্রশ্ন উত্তর। আমাদের প্রশ্নের ধরন হচ্ছে রচনামূলক প্রশ্ন উত্তর। তো আমরা এখানে আলোচনা করব দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো। আমাদের প্রথম প্রশ্ন, নিচের শব্দগুচ্ছ থেকে সমাস সাধিত 5টি শব্দ খুঁজে বের করো এবং ব্যাস বাক্য লিখো। এখানে দেখো বেশ কিছু শব্দ রয়েছে। এই শব্দগুলোর মধ্য থেকে আমরা 5টি সমাস সাধিত শব্দ খুঁজে বের করব এবং সেই শব্দগুলোর ব্যাস বাক্য আমরা নির্ণয় করব। তো দেখো কোন কোন শব্দগুলো আমরা নিতে পারি। সেগুলো হচ্ছে 1 নম্বরে বিজয় পতাকা, যেখানে ব্যাস বাক্য আমরা লিখেছি বিজয়ের পতাকা। 2 নম্বরে মুখচন্দ্র, আমরা লিখলাম মুখ চন্দ্রের ন্যায়। 3 নম্বরে চিরসুখী, তো আমি লিখেছি চিরকাল সুখী। 4 ছাত্রাবাস, এখানে দেখো ছাত্রদের আবাস। 5 নির্গমন, এর ব্যাস বাক্য হচ্ছে বাইরে গমন। তো আমরা 5টি শব্দ এখান থেকে বের করলাম এবং সেই শব্দগুলোর যেই ব্যাস বাক্য রয়েছে সেগুলো আমরা লিখে দিলাম। তোমরা ঠিক এভাবে লেখার চেষ্টা করবে। দেখো পরবর্তী যে প্রশ্ন 2 নম্বরে বলা হয়েছে নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদ্বিত্ব ব্যবহৃত হয়েছে তা কারণ সহ লেখো। দেখো এখানে যে বাক্যগুলো দেওয়া রয়েছে প্রতিটি বাক্যে শব্দদ্বিত্ব রয়েছে। আমরা শব্দদ্বিত্বগুলো খুঁজে বের করব, সেগুলো কি ধরনের শব্দদ্বিত্ব সেটিও লিখব এবং একই সাথে তার কারণ আমরা উল্লেখ করব। প্রথম বাক্য, চিকচিক করে বালি কোথা নেই কাদা। তো এখানে চিকচিক এটি হচ্ছে মূলত আমাদের শব্দদ্বিত্ব। তো এটি কোন ধরনের শব্দদ্বিত্ব? এটি হচ্ছে পুনরাবৃত্ত শব্দদ্বিত্ব। কেন? কারণ কি? কারণ হচ্ছে একই শব্দ পরপর 2 বার ব্যবহৃত হয়েছে। 2 নম্বর দেখো, ভয়ে গা ছমছম করছে। এখানে ছমছম হচ্ছে আমাদের শব্দদ্বিত্ব। কি ধরনের? ধনাত্মক দ্বিত্ব। তো এটি কেন ধনাত্মক দ্বিত্ব? এর কারণ হচ্ছে প্রাকৃতিক ধ্বনির অনুকরণে তৈরি, এজন্য। 3 নম্বরে দেখো ছেলেটিকে চোখে চোখে রেখো। তো এখানে চোখে চোখে কোন ধরনের দ্বিত্ব? এটি হচ্ছে পুনরাবৃত্ত শব্দদ্বিত্ব। কেন? কারণ একই শব্দ পরপর 2 বার ব্যবহৃত হয়েছে। এবার দেখো 4 নম্বর বলা হচ্ছে লোকটি হন হন করে হেঁটে গেল। এখানে হন হন এটি কোন ধরনের দ্বিত্ব? এটি হচ্ছে অনুকার শব্দদ্বিত্ব। কেন? এর কারণ হচ্ছে দ্রুত ও দৃঢ়ভাবে হাঁটার শব্দ নির্দেশ করতে শব্দদ্বিত্ব ব্যবহার করা হয়েছে। এবার দেখো সবশেষে বলা হয়েছে তাকে দেখতে নরম সরম মনে হলেও সে মানসিকভাবে খুবই শক্ত। তো এখানে নরম সরম হচ্ছে শব্দদ্বিত্ব। কেন? এটি কোন ধরনের শব্দদ্বিত্ব? এটি হচ্ছে অনুকার শব্দদ্বিত্ব। কেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও দ্বিতীয় শব্দটি অর্থহীন। একই সাথে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের অনুকরণে তৈরি। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখান থেকে শব্দদ্বিত্বগুলো খুঁজে বের করলাম, কোনটি কী ধরনের শব্দদ্বিত্ব সেটি লিখলাম এবং একই সাথে তার কারণটিও লিখে দিলাম। তোমরা ঠিক এভাবে লিখবে। 3 নম্বরে দেখো এই প্রশ্নটি করা হয়েছে নিচের শব্দগুলোর বানান শুদ্ধ করে লিখো। এখানে তোমরা কিছু শব্দ দেখতে পাচ্ছ, এই শব্দগুলো ভুল বানানে রয়েছে, এগুলো আমাদেরকে সঠিক বানানে লিখতে হবে। তো আমরা ঠিক এভাবে একটি ছক তৈরি করতে পারি যার এক পাশে থাকবে প্রদত্ত শব্দ যেগুলো আমাদের এখানে প্রশ্নে দেওয়া রয়েছে এবং অন্য পাশে থাকবে শুদ্ধ বানান, অর্থাৎ সঠিক বানানটা আমরা এখানে লিখব। তো দেখো কি কি শব্দ রয়েছে। আকাঙ্ক্ষা প্রথমে, আকাঙ্ক্ষাকে আমরা এভাবে লিখলাম। এরপর রয়েছে পিপিলিকা, পিপিলিকা বানানোর সঠিকটা আমরা লিখলাম। এরপরে আরও কিছু শব্দ রয়েছে দেখো, প্রতিযোগিতা, প্রতিযোগিতা আমরা লিখলাম। তারপর রয়েছে শিক্ষা ব্যবস্থা, এটিও আমরা সঠিকভাবে লিখলাম। সমীচীন আমরা সঠিকভাবে লিখলাম। দরিদ্রতা, এটি সঠিক হচ্ছে এটি। তারপরে সান্ত্বনা, আমরা সান্ত্বনা লিখলাম। শ্রদ্ধাঞ্জলি, এটির সঠিক উত্তর লিখলাম। সম্বলিত, এটি হচ্ছে সংবলিত।
তো এইভাবে আমরা ছক আকারে এই শব্দগুলোর সঠিক বানান লিখতে পারি। এরপরে দেখো 4 নম্বরে বলা হয়েছে যে মনে করো তোমার নাম শিমুল, সম্প্রতি তোমার এলাকায় প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাও তুমি, এজন্য নিচের বিষয়গুলো বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লিখো। তো আমাদেরকে এখন একটি আবেদনপত্র লিখতে হবে, তার বিষয়বস্তু এখানে লেখা রয়েছে। আমরা কি কি বিষয় বিবেচনায় নিয়ে আবেদনপত্র লিখবো সেই বিষয়গুলো আবার এখানে উল্লেখ রয়েছে, তোমরা এটি পড়ে নেবে। তো চলো সরাসরি আমরা আবেদনপত্রটি শুরু করে দেই। প্রথমে আমরা তারিখ লিখব, তারপরে লিখব বরাবর জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, তুমি তোমার জায়গার নাম লিখে দিবে। বিষয় হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাহায্যের আবেদন। এরপরে আমরা শুরু করব ঠিক এভাবে, দেখো মহোদয়, বিনীত নিবেদন এই যে আমি শিমুল, আপনার এলাকার একজন বাসিন্দা। সম্প্রতি আমাদের এলাকায় ঘটে যাওয়া প্রবল বন্যায় জনজীবন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি, সম্পদ এবং জীবিকা হারিয়েছে। বর্তমানে তারা আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছে। আমরা প্রথমে বর্ণনা দিলাম, এরপর আমি লিখলাম দেখো এই পরিস্থিতিতে একজন নাগরিক হিসেবে আমি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিছু সাহায্য ও সহযোগিতা করতে আগ্রহী, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এই উদ্যোগ সফলভাবে পরিচালনা করা কঠিন। তাই আপনার সদয় অনুমতি ও সহযোগিতা পেলে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারব। অতএব আমার বিনীত আবেদন এই যে আপনি আমাকে এই উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয় নির্দেশনা ও অনুমতি প্রদান করবেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবেন। আমরা এভাবে এই অ্যাপ্লিকেশনটি লিখলাম। এবার শেষ করব কিভাবে, দেখো বিনীত, আমার নাম লিখলাম, ঠিকানা লিখবে, তোমার ঠিকানা তুমি এখানে লিখে দিবে, তোমার মোবাইল নম্বর তুমি এখানে লিখে দিবে। ঠিক এভাবেই মূলত আমরা এই আবেদনপত্রটি শেষ করতে পারি। এবার দেখো 5 নম্বরে সবশেষ বলা হয়েছে যে বিশ্লেষণমূলক লেখা কাকে বলে। শব্দ থেকে কবিতা লেখাটিকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় কেন, যুক্তি দাও। তো আমরা এই 5 নম্বর প্রশ্নের উত্তরটি লিখব। দেখো প্রথমে আমরা লিখব যে বিশ্লেষণমূলক লেখা কাকে বলে। তো উত্তরে আমরা লিখতে পারি যে বিশ্লেষণমূলক লেখা হলো এমন এক ধরনের রচনা যেখানে কোনো বিষয় বা ঘটনাকে গভীরভাবে বিশ্লেষণ করা হয় এবং তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এই ধরনের লেখায় কেবল তথ্য উপস্থাপন করা হয় না, বরং সেই তথ্যের ভিত্তিতে চিন্তাভাবনা, ব্যাখ্যা ও যুক্তি প্রদান করা হয়। তো প্রথমে আমরা সংজ্ঞা দিলাম যে বিশ্লেষণমূলক লেখা কেন, কাকে বলে। এবার আমরা লিখব যে শব্দ থেকে কবিতা শিরোনামের রচনাটিকে যে কারণে বিশ্লেষণমূলক লেখা বলা যায়, অর্থাৎ কোন কারণে আমরা বলতে পারি। তো দেখো আমরা লিখতে পারি যে একটি বিশ্লেষণমূলক রচনায় যেসব বৈশিষ্ট্য থাকে তার সবগুলোই শব্দ থেকে কবিতা রচনায় রয়েছে। এই রচনাটি কবিতা সম্পর্কে আমাদের বিস্তারিত একটি ধারণা দিতে সক্ষম হয়েছে। কবিতা কিভাবে লেখা যায়, কোন ধরনের বিষয় নিয়ে কবিতা তৈরি করা যায় তা লেখক বিস্তারিত বিশ্লেষণ ও উদাহরণের মধ্য দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন। লেখক কবিতা লেখার বিভিন্ন ধাপ ও পর্যায়গুলো সুনিপুণভাবে বিশ্লেষণ করেছেন। এসব দিক বিবেচনা করে বলা যায় যে এই রচনাটি একটি সার্থক বিশ্লেষণমূলক লেখা। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি। এখানে মোট 5টি প্রশ্ন ছিল রচনামূলক অংশে। এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে তা আমি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এই অংশে। এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেব। তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।